আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রাণীবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা দ্বিতীয় অধ্যায় হাইড্রার এই জননের দ্বিতীয় অংশ অর্থাৎ যৌন জনন নিয়ে। আমরা প্রথম অংশে হাইড্রার এই অযৌন জনন নিয়ে কথা বলেছি এবং এই অংশে আমরা হাইড্রার পুরো যৌন জনন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা অলরেডি জেনে এসেছি এই হাইড্রার যৌন জননের ক্ষেত্রে দুইটা ভিন্নধর্মী গ্যামেট বা জনন কোষের মিলন হবে। এই মিলনের ফলে একটা জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে ভ্রূণ হবে এবং ভ্রূণ থেকে একটা শিশু জীব জন্ম নিবে। এটাকে বলা হচ্ছে যৌন জনন। তাহলে আমাদের এই যৌন জননকে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখতে চাই তাহলে তিনটা স্টেপ পাবো। হাইড্রার ক্ষেত্রে প্রথমত অস্থায়ী জননাঙ্গ তৈরি হবে। জননাঙ্গ দুই রকম হবে, স্ত্রী জননাঙ্গ, পুং জননাঙ্গ। এবং এই দুই ধরনের জননাঙ্গ থেকে কিন্তু জনন কোষ সৃষ্টি হবে। তাহলে এই জনন কোষ সৃষ্টি হওয়া বাধ্যতামূলক হবে। তারপরে এই দুইটা জনন কোষ যখন সৃষ্টি হয়ে যাবে তখন এদের নিষেক ঘটবে। তার মানে দ্বিতীয় অংশ হচ্ছে নিষেক। আর এই নিষেকের ফলে যে জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে ভ্রূণ আসবে, এই ভ্রূণটা পরিস্ফুটিত হয়ে একটা শিশু হাইড্রা হবে। এই স্টেজটাকে বলা হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন। তাহলে আমরা এখানে জানি যে গ্যামেট শব্দের অর্থ হচ্ছে জনন কোষ। গ্যামেট শব্দের অর্থ হচ্ছে জনন কোষ। আর এই জনন কোষ দুই রকমের হয়, শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। এই গ্রিক ভাষায় এই শুক্রাণু হচ্ছে স্পার্মা আর ডিম্বাণু হচ্ছে ওভম, আর ইংরেজিতে হচ্ছে ওভাম। আচ্ছা, এখন আমরা এই অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির ক্ষেত্রে এটা মূলত হাইড্রার শরৎকাল যেটা বলা হচ্ছে, এই শরৎকালে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হবে। একটা হাইড্রাতে শরৎকালে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের অভাব দেখা দেয়। এই খাদ্যের অভাব দেখা দেওয়ার ফলে একটা হাইড্রার এই পদচাকতির গোড়ার দিকে ডিম্বাশয় তৈরি হবে এবং এই হাইপোস্টোমের গোড়ার দিকে শুক্রাশয় তৈরি হবে। তাহলে এটা হচ্ছে শুক্রাশয় আর এটা হচ্ছে ডিম্বাশয়। এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হবে এবং ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হবে। এখন আমরা দেখব যে এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরি অর্থাৎ জনন কোষ তৈরি। প্রথমত আমরা অলরেডি জানলাম এই গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। আর একটু জেনে আসি, গ্রিক ভাষায় জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি প্রক্রিয়া। এই জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি হবার প্রক্রিয়া। তাহলে এই গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস। এখানে গ্যামিট মানে হচ্ছে জনন কোষ এবং এখানে জেনেসিস মানে হচ্ছে তৈরি হবার প্রক্রিয়া। এখন কথা হচ্ছে জনন কোষ যেহেতু দুই রকম হয়, শুক্রাণু আর ডিম্বাণু, তাহলে গ্যামিটোজেনেসিস অন্তর্ভুক্ত করছে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া আবার ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। আমরা অলরেডি জানি যে স্পার্মা মানে হচ্ছে শুক্রাণু আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে এখানে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস। আর এখানে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে
জেনেসিস। কারণ এই ওয়ন শব্দের অর্থ অলরেডি আমরা জানি যে ডিম্বাণু, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে এই ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলবো আমরা ওজেনেসিস। এবার আমরা এই ওজেনেসিস এবং স্পারমাটোজেনেসিস এই দুইটাই শুরু হবে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। অর্থাৎ শুক্রাশয়ে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে আর ডিম্বাশয়ে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো থেকেই কিন্তু এই স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস শুরু হবে। তাহলে শুরুটা হচ্ছে আমরা উভয় ক্ষেত্রে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ দেই, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, এই শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ এবং ডিম্বাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজনের মাধ্যমে স্পারমাটোজেনেসিসে স্পারমাটোগোনিয়াম তৈরি করবে, স্পারমাটোগোনিয়াম তৈরি করবে। আর ওজেনেসিসের ক্ষেত্রে ওগোনিয়াম তৈরি করবে। এরপরে এই স্পারমাটোগোনিয়াম থেকে আবার এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে এখানে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে। প্রাইমারি স্পারমাটোসাইট। আর এই ওজেনেসিসের ক্ষেত্রে ওগোনিয়াম থেকে একটা প্রাইমারি ওসাইট তৈরি হবে। ওসাইট। এবার এই প্রাইমারি স্পারমাটোসাইট এবং প্রাইমারি ওসাইট এগুলা কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ এদের এবার এই প্রাইমারি স্পারমাটোসাইট এবং প্রাইমারি ওসাইটের মধ্যে মিওসিস কোষ বিভাজন শুরু হবে। আমরা এটা জানি যে মিওসিস কোষ বিভাজন দুই স্টেপে সংঘটিত হয়। প্রথমটা মিওসিস 1 এবং দ্বিতীয়টা হচ্ছে মিওসিস 2। এই প্রাইমারি ওসাইটের ক্ষেত্রে মিওসিস 1 দিয়ে শুরু হবে। এই মিওসিস 1 দিয়ে শুরু হয়ে আর প্রাইমারি ওসাইটেও মিওসিস 1 দিয়ে শুরু হবে। এই প্রাইমারি স্পারমাটোসাইটের ক্ষেত্রে মিওসিস 1 ঘটে দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে। অর্থাৎ সেকেন্ডারি স্পারমাটোসাইট 1, সেকেন্ডারি স্পারমাটোসাইট 2। তাহলে কি তৈরি হলো? সেকেন্ডারি স্পারমাটোসাইট। দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে। এক্ষেত্রে এই প্রাইমারি ওসাইট থেকে মিওসিস 1 কোষ বিভাজনের মাধ্যমে এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে যে দুইটা অসম কোষের সৃষ্টি হবে। অর্থাৎ ভিন্ন ভিন্ন গঠনের দুইটা কোষের সৃষ্টি হবে, একটা বড় এবং আরেকটা হচ্ছে ছোট। এই বড় কোষটিকে বলা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, আর এই ছোট কোষটিকে বলা হচ্ছে পোলার বডি। এরপরে মিওসিস 1 এর পরে মিওসিস 2 কোষ বিভাজন ঘটবে, যেটা মাইটোসিসের অনুরূপ। এক্ষেত্রে সেকেন্ডারি স্পারমাটোসাইট 1 এর ক্ষেত্রেও আমরা মিওসিস 2 পাবো এবং 2 এর ক্ষেত্রেও মিওসিস 2 পাবো। তাহলে পরবর্তী ধাপে এখানে ঘটবে মিওসিস 2।
তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট 1 এখানে মিওসিস 2 কোষ বিভাজনের মাধ্যমে এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট 2 এই সব ক্ষেত্রেই দুইটা করে স্পারমাটিড পাবো। তাহলে আমরা পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে স্পারমাটিড। স্পারমাটিড পাবো এখানে 1 এর ক্ষেত্রে দুইটা, একটা, দুইটা, এবং এই 2 এর ক্ষেত্রেও পাবো দুইটা। তাহলে এখানে একটা এবং দুইটা। তাহলে আমরা অলরেডি একটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে দুইটা স্পারমাটিড পাচ্ছি। তাহলে এখানে আমি দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আমরা 4টা স্পারমাটিড পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, 4টা। এবার এই ক্ষেত্রে দেখছি যে আমরা এই সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডি উভয়ের ক্ষেত্রে আমরা মিওসিস 2 কোষ বিভাজন পাবো। ফলে এই সেকেন্ডারি ওসাইট থেকে এখন এক্ষেত্রে আবার একটা ওটিড পাবো এবং আরেকটা পোলার বডি পাবো। পোলার বডি। আর এই পোলার বডি, বাকি এই পোলার বডি থেকে মিওসিস 2 কোষ বিভাজনের মাধ্যমে আরো দুইটা পোলার বডি পাবো। পোলার বডি, পোলার বডি, আর এটা হচ্ছে পোলার বডি। তাহলে আমরা লক্ষ্য করি এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে যে অলরেডি আমরা একটা সেকেন্ডারি ওসাইট থেকে আমরা একটা ওটিড পাচ্ছি, কিন্তু একটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আমরা দুইটা স্পারমাটিড পাচ্ছি। এর পরবর্তী ধাপ আমরা একটু লক্ষ্য করি যে এই পরবর্তী ধাপে এখানে যে স্পারমাটিড গুলো তৈরি হয়েছিল এই স্পারমাটিড গুলো থেকে স্পার্ম বা শুক্রাণু পেয়ে যাব। স্পার্ম বা শুক্রাণু পেয়ে যাব। এই স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এই স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় এই স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হবে এবং অর্থাৎ একটা স্পারমাটিড থেকে একটা যদি স্পার্ম তৈরি হয় তাহলে এই 4টা স্পারমাটিড থেকে আমরা 4টা স্পার্ম পাবো, 4টি স্পার্ম পাবো। আর এক্ষেত্রে আমরা অলরেডি এই ওটিডটা পরিণত হয়ে ওভাম বা ডিম্বাণুতে পরিণত হবে। এই ওটিড থেকে আমরা ওভাম বা ডিম্বাণু পাবো, কিন্তু এই পোলার বডি থেকে কোনো ডিম্বাণু পাবো না, এগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। আমরা এট এ গ্লান্স একটু দেখে আসি যে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে আমরা 4টা স্পারমাটিড পাচ্ছি। এই স্পারমাটিড থেকে আমরা 4টা আবার স্পার্ম পাচ্ছি। আবার এই একটা প্রাইমারি ওসাইট থেকে আমরা একটা ওটিড পাচ্ছি এবং বাকি 3টা পোলার বডি পাচ্ছি, অর্থাৎ একটা ওভাম পাচ্ছি বা ডিম্বাণু পাচ্ছি। এই তো হচ্ছে ব্যাপার। মোটামুটি আমরা অলরেডি এখন স্পার্ম বা শুক্রাণু পেয়ে গেছি আর ওভাম বা ডিম্বাণু পেয়ে গেছি, অর্থাৎ এগুলো হচ্ছে জনন কোষ। তাহলে আমাদের জনন কোষ পাওয়া হয়ে গেছে। এবার এই জনন কোষের নিষেক ঘটবে, তাহলে ডিম্বাণু আর শুক্রাণুর এবার আমরা মিলন ঘটাবো। এই মিলন ঘটানোর ক্ষেত্রে আমরা দেখব যে একটা হাইড্রা, আমরা অলরেডি এই হাইড্রাটাতে আমরা এটা কিন্তু উভয়লিঙ্গ একটা হাইড্রা চিহ্নিত করেছি। একটা হাইড্রা একলিঙ্গ বা উভয়লিঙ্গ দুই ধরনেরই হতে পারে। যেসব হাইড্রা উভয়লিঙ্গ হয় তাহলে কথা হচ্ছে যে উভয়লিঙ্গ হলে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে, এদের মিলক ঘটবে, নিষেক ঘটবে। ব্যাপারটা এরকম, এটাকে বলা হচ্ছে স্বনিষেক।
তাহলে একটা হাইড্রার ক্ষেত্রে কি স্বনিষেক ঘটতে পারে, এটা প্রশ্ন। আসলে এটা ঘটে না। কারণ হচ্ছে যে এই শুক্রাশয় এবং ডিম্বাশয় ভিন্ন ভিন্ন সময়ে পরিপক্কতা লাভ করে। অর্থাৎ এক সময়ে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হলো এবং পরবর্তী কোনো এক সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হলো, কিন্তু এদের সময়টা পার্থক্যের কারণে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন হয় না, অর্থাৎ স্বনিষেক ঘটে না। তাহলে এই ক্ষেত্রে আমরা হাইড্রার কি হবে, ভিন্ন ভিন্ন দুইটা হাইড্রার মধ্যে নিষেক ঘটবে। তাহলে এই হাইড্রার ক্ষেত্রে আমরা যদি শুক্রাশয় চিন্তা করি আর এই হাইড্রার ক্ষেত্রে যদি ডিম্বাশয় চিন্তা করি, এই হাইড্রার শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হবে এবং এখানে যে নিপল ছিল এই নিপল বেয়ে এই শুক্রাণুগুলো আস্তে আস্তে এই হাইড্রার ডিম্বাশয়ের দিকে আসবে। এই ডিম্বাশয়ের প্রাচীর ভেদ করে এরা ডিম্বাশয়ে প্রবেশ করবে, আর এই ডিম্বাশয়ের মধ্যে ছিল কি, ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে, অর্থাৎ আমাদের এই নিষেক ঘটবে। এই নিষেকের ফলে আমরা জাইগোট পাবো। তাহলে আমাদের এখন নেক্সট অবস্থা হচ্ছে জাইগোট থেকে। জাইগোট এবার এই জাইগোট পাইলাম শুক্রাণু আর ডিম্বাণু নিষেকের ফলে। এই শুক্রাণু আর ডিম্বাণুর নিষেকের ফলে যে জাইগোট পাবো, এই জাইগোটটা বারবার মাইটোসিস কোষ বিভাজন হবে, অর্থাৎ একটা কোষ থেকে বারবার দুইটা কোষ হবে, অর্থাৎ একসাথে দুইটা সমভেদ হবে। তার মানে এই সমভেদটাকে বলা হচ্ছে ক্লিভেজ। মানে ব্যাপারটা এরকম, একটা ছিল, এখান থেকে যে পরবর্তী দশাটা সৃষ্টি হবে এখানে আমরা দুইটা কোষ পাবো, অর্থাৎ এখানে একটা ছিল, এখানে একটা দুইটা, এভাবে করে একটা দুইটা করে অসংখ্য কোষ গুচ্ছে সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে ক্লিভেজ। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লিভেজ বা সমভেদ। তাহলে এই ক্লিভেজ প্রক্রিয়ায় জাইগোট বিভাজিত হচ্ছে, ফলে একটা কোষ গুচ্ছে সৃষ্টি করছে, অসংখ্য কোষ গুচ্ছে সৃষ্টি করছে। এইরকম ভাবে অসংখ্য কোষ গুচ্ছে সৃষ্টি হচ্ছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে মরুলা। তাহলে জাইগোট বারবার ক্লিভেজের মাধ্যমে সৃষ্টি হলো মরুলা। এই পরবর্তী ধাপে এই মরুলার যে কোষগুলো ছিল, এই কোষগুলো একটা স্তরে সজ্জিত হবে, একটা করে স্তরে সজ্জিত হবে, এরকম একটা করে স্তরে কোষগুলো সজ্জিত হবে। আর কেন্দ্রে একটা ফাঁকা গহ্বর সৃষ্টি করবে। এই ফাঁকা গহ্বর সৃষ্টি করবে, এই দশাটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা দশাতে এই কোষগুলো এক স্তরে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। আর এই কেন্দ্রে যে গহ্বর ছিল এটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। এই সিল শব্দের অর্থ মূলত গহ্বর বোঝায়, আর ব্লাস্টুলা দশাতে এই যেহেতু গহ্বরটা রয়েছে এই জন্য বলা হচ্ছে ব্লাস্টোসিল। এবার আমরা দেখব যে এই ব্লাস্টুলা যে পদ্ধতিতে সৃষ্টি হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্লাস্টুলেশন। এখানে জীববিজ্ঞানের ক্ষেত্রে নামের শেষে শোন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রক্রিয়া বোঝাচ্ছে। তাহলে ব্লাস্টুলা সৃষ্টির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্লাস্টুলেশন। এই ব্লাস্টুলেশন পদ্ধতিতে কিন্তু একটা ব্লাস্টুলা সৃষ্টি হচ্ছে। এরপরে এই ব্লাস্টুলার পরবর্তী দশাটা হচ্ছে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলার ক্ষেত্রে হাইড্রার যে দ্বিস্তরী প্রাণী, এই দুইটা ভ্রূণস্তর তৈরি হবে এই গ্যাস্ট্রুলা দশাতে, আর দুইটা ভ্রূণস্তরের মাঝে মেসোগ্লিয়া নামক একটা জিনিস তৈরি হবে। তাহলে পরবর্তী ধাপ হচ্ছে
গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলাকে দুই ভাগে বিভক্ত করা হয়, যেটা প্রাথমিক গ্যাস্ট্রুলা আর পরেরটা হচ্ছে সেকেন্ডারি গ্যাস্ট্রুলা, যেটা পরিণত গ্যাস্ট্রুলা। তাহলে এই গ্যাস্ট্রুলার দুইটা অবস্থা হচ্ছে, একটা হচ্ছে প্রাথমিক যেটা গ্যাস্ট্রুলা। এই প্রাথমিক গ্যাস্ট্রুলার ক্ষেত্রে আমরা অ্যাপিডার্মিসের একটা কোষস্তর পাবো এবং এই গ্যাস্ট্রোডার্মিস গঠনকারী কোষগুলো ভিতরে এভাবে বিক্ষিপ্তভাবে থাকবে। আর এই গ্যাস্ট্রুলা দশাতে, প্রাথমিক গ্যাস্ট্রুলা দশাতে এই গ্যাস্ট্রুলার বাইরে কাঁটাযুক্ত সিস্ট নামক একটা আবরণ থাকবে। এই সিস্টটা হচ্ছে কাইটিন যুক্ত আর কি। তাহলে এখানে আমরা পাচ্ছি অলরেডি, এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক গ্যাস্ট্রুলা দশা। প্রাথমিক গ্যাস্ট্রুলা দশায় এগুলো হচ্ছে সিস্ট আবরণ, আর এগুলো হচ্ছে এই যে হচ্ছে অ্যাপিডার্মিসের কোষস্তর, আর এগুলো হচ্ছে অলরেডি বিক্ষিপ্তভাবে কিছু কোষ এখনো মাঝে আছে। এবার এর পরবর্তীতে যে পরিণত গ্যাস্ট্রুলা হবে, এই পরিণত গ্যাস্ট্রুলার ক্ষেত্রে বাইরে সিস্ট আবরণী থাকবে, সিস্ট আবরণী বাইরে এভাবে, এই সিস্ট আবরণীর ভিতরে এবার দুইটা কোষ স্তর পাবো এরকম। আর এই দুইটা কোষ স্তরকে পৃথক করবে এর আগে মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়া। এবার একটু লক্ষ্য করো যে এখানে আমরা অলরেডি পরিণত যে গ্যাস্ট্রুলা, এই গ্যাস্ট্রুলা আমরা বলেছিলাম যে দুইটা কোষ স্তর পাবো। এখানে আমরা অলরেডি সিস্ট আবরণী, এটা বাইরেটা হচ্ছে সিস্ট আবরণী। এবার এটা হচ্ছে অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস, তারপরে এই মেসোগ্লিয়া পাবো, এটা হচ্ছে মেসোগ্লিয়া, আর ভিতরেরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এই ভিতরের এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, আর অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসকে পৃথক করেছে এই অংশটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। আবার এই গ্যাস্ট্রুলা দশায় কেন্দ্রে যে আমরা অলরেডি একটা গহ্বর পেয়ে গেছি, এই গহ্বরটাকে বলা হচ্ছে সিলেন্টেরন, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি সিলেন্টেরন। এই ছিল গ্যাস্ট্রুলা দশার বিস্তারিত, যেখানে দুইটা কোষ স্তর অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস পাচ্ছি, এদেরকে পৃথক করছে মেসোগ্লিয়া, আর কেন্দ্রে একটা গহ্বর পাচ্ছি সিলেন্টেরন। আর বলে রাখা ভালো যে এই গ্যাস্ট্রুলা সৃষ্টির প্রক্রিয়া, অর্থাৎ ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা সৃষ্টির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশন। এরপরে এই গ্যাস্ট্রুলার পরবর্তী দশাটা হচ্ছে হাইড্রুলা। হাইড্রুলা। এখন কথা হচ্ছে যে এই গ্যাস্ট্রুলা দশাটা এখন পর্যন্ত ডিম্বাশয়ের মধ্যেই আছে, কারণ নিষেকের পরবর্তী ধাপগুলো এখানেই সংগঠিত হচ্ছে। এর মানে এই হাইড্রুলাটা এখন পর্যন্ত এই মাতৃ হাইড্রার সাথে সংযুক্ত। এই মাতৃ হাইড্রার সাথে সংযুক্ত অবস্থায় এই হাইড্রুলাটাকে বলা হচ্ছে, না, এই গ্যাস্ট্রুলাটাকে বলা হচ্ছে স্টেরিও গ্যাস্ট্রুলা, সরি স্টেরিও গ্যাস্ট্রুলা, স্টেরিও গ্যাস্ট্রুলা। তার মানে যতক্ষণ পর্যন্ত গ্যাস্ট্রুলাটা ডিম্বাশয়ের মধ্যেই আছে এটাকে বলা হচ্ছে স্টেরিও গ্যাস্ট্রুলা। এর পরবর্তীতে স্টেরিও গ্যাস্ট্রুলার পরে এটা ডিম্বাশয় থেকে বের হয়ে যাবে, অর্থাৎ মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই হাইড্রুলাটা। বাইরে যখন বের হয়ে যাবে এর পরবর্তী যে ধাপটা, এই পরবর্তী ধাপে এই সিস্ট আবরণীর মধ্যে
হাইড্রার পদচাকতে, তারপর মুখছিদ্র, হাইপোস্টোম আর কোর্সিকা এই অংশগুলো সৃষ্টি হবে। এই ধাপটাকে বলা হচ্ছে হাইড্রুলা। এই হাইড্রুলা অবশ্য ঘটছে মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে, অর্থাৎ বাইরে কোনো এক জায়গায় ঘটছে হাইড্রুলাটা। অর্থাৎ যখন অনুকূল পরিবেশ পাবে এই গ্যাস্ট্রুলা থেকে এই হাইড্রুলা তৈরি হবে। এই হাইড্রুলাতে পদচাকতি, কোর্সিকা এবং মুখছিদ্র, মুখপাঙ্গ পাচ্ছি। তাহলে এবার এই হাইড্রুলা অবস্থায় যেহেতু অলরেডি একটা আপাতত হাইড্রা তৈরি হয়ে গেছে, এই আপাতত হাইড্রা এই সিস্ট আবরণী ভেদ করে একটা হাইড্রা এরকম সিস্ট আবরণী ভেদ করে বাইরে বের হতে থাকবে। এটা হচ্ছে সিস্ট আবরণীটা। তাহলে এই শিশু অবস্থাটাকে বলা হচ্ছে হাইড্রুলা। এভাবে একটা হাইড্রা পৃথক হয়ে সিস্ট আবরণী ভেদ করে স্বাধীনভাবে জীবনযাপন করতে শুরু করবে। তো মোটামুটি এই ছিল হাইড্রার যৌন জননের বিস্তারিত আলোচনা। তো জনন মোটামুটি আমাদের শেষ হয়ে গেল, যৌন এবং অযৌন উভয় জনন। পরবর্তী ক্লাসের জন্য সকলকে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।